আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজেদ শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে, মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে একটি চক্র, অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে যেতে হবে না, বললেন জামায়াতের আমির। সমাজের আবর্জনা পরিষ্কার করতে যুদ্ধ ঘোষণা। নির্বাচন পেছালে দায় নিতে হবে বিএনপি জামায়াতকে, বললেন এনসিপি নেতারা। জুলাইয়ের সনদে নোট অব ডিসেন্ট যুক্ত হলে আন্দোলনে হুঁশিয়ারি। এবং বাগেরহাটে 4টি সংসদীয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের। গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা। রাজধানী ধানমন্ডির ল্যাব-8 হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 7:30টার দিকে ল্যাব-8 হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন ও যাত্রীরা নিরাপদে সরে যান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোর 5:40 মেরুলবাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে আকাশ পরিবহনের একটি বাসে এবং ভোর 6:14 শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে সতর্ক করে অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, একটি চক্র ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, 71 এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণহত্যার সাথে জড়িতদের সাথে কোনো আপোষ নয়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি শেষবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন ঘোষণা দিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আর কোন কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যে দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কই হবে তো, মুক্তিযুদ্ধের মঞ্চে উঠতে হবে তো। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল পরিণতি হয় জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা কিন্তু শুধু 36শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ 16-17 বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু 5ই অগস্ট কিন্তু 11 জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি 10 জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। পরে রক্তাক্ত 36 জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত প্রামাণ্য ফটো অ্যালবাম উদ্বোধন করা হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনায় এই হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে আন্দোলনে নামবে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা।
আনুষ্ঠানিকভাবে জানানো। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে না পারায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে নির্বাচন আয়োজনে অযোগ্য মনে করে বক্তব্য দেন এনসিপির নেতারা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে এর দায় নিতে হবে বিএনপি ও জামাতকে। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভোটের জন্য বিএনপি ও জামাত আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। বিএনপিকে সংস্কারের পক্ষে থাকারও আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। উদ্যত আচরণ করে আমাদের সামনে এখন বলে মানুষ জুলাই সনদ বুঝে না, রিফর্ম বুঝে না। এটা খায় নাকি মাথায় দেয়? যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন, তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নোট অব ডিসেন্টকে ঢোকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে আমরা রাজপথে আবার যাব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারায় এখন দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার, যা মানতে হবে সব দলকে। সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সরকার কাজ করছে। তবে দেশে অস্থিরতার জন্য শেখ হাসিনার নির্দেশে কাজ করছে বিভিন্ন গ্রুপ, যা শক্ত হাতে প্রতিহত করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জবর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছিল সরকার, কিন্তু ফলাফল শূন্য। উল্টো পরস্পর বিরোধী অবস্থানে বিএনপি ও জামাত। গণভোট আগে দেন, অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঠিক না হতে আঙ্গুলে বাঁকা করব। একটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। পরিবেশ উপদেষ্টা বলছেন, বিষয়টি নিয়ে আর সময় নষ্ট করবে না সরকার। আলোচনা হবে না কোনো দলের সাথে, দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। কিন্তু সরকার আবার নতুন করে উদ্যোগ নিয়ে আবার সকলকে আলোচনায় ডাকবে, এখনো পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি। সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। আমি তো কাউকে বলতে শুনিনি যে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। সরকারের তো একটা দায়িত্ব আছে, তাকে তো এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে একটা অচলাবস্থাকে কাটিয়ে আনতে হবে। তো সরকার সেই কাজটা করবে। আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, শেখ হাসিনার নির্দেশে দেশে অস্থিতিশীলতার চেষ্টা চলছে, তবে সতর্ক রয়েছে সরকার। আমি যদি 16 বছর দেশটাকে শাসন করে থাকি, নির্বাচিত অনির্বাচিত উভয় প্রকারে, একটা যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা সজাগ আছি। এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী, আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে আবারও জানান তিনি। নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে, এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের পথে
নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী গণহত্যাকারী নেতারা মনে করছেন যেন আবারও 2006 সালের 28 অক্টোবর ফিরে এসেছে। তারা কল্পনা করছে দিবালোকে 1 ডজন মানুষ হত্যার পর হাজার হাজার গুন্ডা নিয়ে ঢাকার রাস্তায় দখল নেবে, কিন্তু এটা এখন নতুন বাংলাদেশ। তিনি আরো বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো সমাবেশ আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সমাজের আবর্জনা পরিষ্কার করতে যুদ্ধ ঘোষণা করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে আসতে হবে না, বরং তারাই পয়সা খরচ করে জনগণের কাছে আসবে। এদিকে রাজধানী পল্টনে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর মিরপুরে জামায়াতের আমিরের নির্বাচনী এলাকায় সমাবেশের আয়োজন করে তার সমর্থক গোষ্ঠী। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, যুবকদের সাথে নিয়ে সমাজের আবর্জনা পরিষ্কারে কাজ করবে জামাত। আমরা ঘুমে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত মহিলা আমরা ছড়াই দিতে চাই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সুরক্ষা ব্যবস্থা করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আগে যদি 100 জন জব পেয়ে থাকে এখন 150 জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। জুলাই চার্টার রচিত হয়েছে এবং স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। ওখানে রেকর্ডের জন্য আছে, এটা কিন্তু জুলাই সনদকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে। এখানেও কিন্তু ঐক্যমত্য কমিশনের একটা, আমি বলবো, অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করছে। ফ্যাসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন? হ্যাঁ, আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। 5 বছর পরপর নির্বাচন হওয়ার কথা, 26 সালকে 5 বছর পূর্তি হয়। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের আগামীকালের ঢাকা সমাবেশে নতুন বার্তা আসতে পারে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সাথে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত 30 জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দল তারা হরতাল, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 4টি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিতে অংশ নেন, কিন্তু নির্বাচন কমিশন বাগেরহাটকে 3 আসনে ভাগ করে গত 4 সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। পরে গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2 রিট করা হয়।
আদালত খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখে আদালত মনে করেছেন যে যে সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচন কমিশন সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। সুতরাং আদালত এটা স্যাটিসফাইড করে বাগেরহাটের 4টি সিট পুনর্বহালের জন্য আদেশ প্রদান করেছেন। আদালত আরো বলেছেন যেহেতু আইনে আছে যদি ডিলিমিটেশন অনুযায়ী নির্বাচন না করা যায় তাহলে মানে ইমিডিয়েট আগে নির্বাচনে যেভাবে ছিট ছিল সেভাবে নির্বাচন করতে হবে। সুতরাং গাজীপুরে 2024 সালে নির্বাচনের সময় যে বিন্যাসটা ছিল সেভাবে নির্বাচন হবে এবং বাগেরহাটে 2024 সালে যে 4টে সিট ছিল এইভাবে নির্বাচন হবে আগামী ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। প্রবাসী ভোটারদের নির্বাচনে 20 দিন আগে ভোট দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন না। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের প্রতিনিধি ও প্রবাসী বাঙালিদের সাথে ভার্চুয়াল বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের একটা বড় সংখ্যক জনগোষ্ঠী ইতোমধ্যে আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন। এমত অবস্থায় আমাদের তো কিছু সীমাবদ্ধতা নিয়েই কাজ করতে হচ্ছে, সো এইগুলো সিস্টেম লস কিছু থাকবে। ফর দ্য ফার্স্ট টাইম লেট আস হোপ অ্যান্ড প্রে যে আমাদের ফার্স্ট টাইম অনুশীলনটা যেন সাকসেসফুল হয়, আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যায় যেন ভোটটা দিতে পারি। নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সুষ্ঠু ও সুন্দর ভোট আয়োজনে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। কুমিল্লা বোর্ডের অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তারা। এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের পক্ষপাতমূলক নির্বাচনের কলঙ্ক মুছে দিতে চায় কমিশন। আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি। জুলাই গণ আন্দোলনের অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে জানুয়ারির মধ্যে, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। পাশাপাশি 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের ক্ষণ ঘোষণার দিনে ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এই মামলার 12তম সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আবু সাইদ হত্যাকাণ্ডের 2টো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে। মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করব। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। রাতে সচিবালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি। এর আগে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, দাবি 10ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় 11তম গ্রেড বাস্তবায়ন নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়া ইতিবাচক। তাদের প্রতি আস্থা রেখে সহকারী শিক্ষকরা মঙ্গলবার থেকে সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন বলেও জানান তিনি। তিনি আরও নিশ্চিত করেন মঙ্গলবার থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন। বর্তমান যে সময় এবং প্রেক্ষাপট
আমি 11তম গ্রেড যেহেতু আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমি এবং আমাদের সকল নেতৃবৃন্দ আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশ্বস্ত এবং আস্থা রাখতে পারি। চলমান যে আন্দোলন সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের ক্ষতি করে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গায় লালদিয়ার চর কন্টেইনার ইয়ার্ড সহ বন্দরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, বন্দর ঘিরে 4 থেকে 5 বিলিয়ন ডলার বিনিয়োগ হবে সে লক্ষ্যে কাজ করছে সরকার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রাখার সক্ষমতা ছিল 56,000 TEUs। লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল উদ্বোধনের ফলে তা বেড়ে হয়েছে 66,000। চট্টগ্রামের পতেঙ্গায় বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল সহ বন্দরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় বন্দরের টার্মিনাল সহ কয়েকটি স্থাপনা বিদেশি অপারেটরদের দেয়া নিয়ে বিতর্কের বিষয়ে কথাও বলেন তিনি। আপনারাই দেখবেন যে এই পোর্টের চেহারা বদলিয়েছে কি বদলায়নি। আপনারা এখন আমাদের প্রযুক্তি নাই, এই একটা এতদিন ধরে একজনকে দেওয়া হয়েছিল তখন তো কোনো কথা বলার নেই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে গেছে তখন তো কোনো কথা বলার নেই। আই এম দ্য লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দিব। পরে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করে উপদেষ্টা জানান, বে টার্মিনাল নির্মাণে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী। তারা ডিপিএম আসবে, কারণ G2J এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কারণে আপনারা জানেন যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হলে এটা সরাসরি ইনভেস্টমেন্ট হবে। এটা এস্টাবলিশ করতে করতে হয়তো 5 বছরের মতো লাগবে, কিন্তু চিটাগংয়ে এখানে 3 থেকে 4 বিলিয়ন থেকে 5 বিলিয়ন ডলার আলটিমেটলি এখানে আপনার লাগবে। এদিকে চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ ও উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণে এডিবি ও বিশ্ব ব্যাংক সহায়তা করবে বলে জানান বন্দর চেয়ারম্যান। আমাদের রিকমেন্ডেশন হলো পোর্টের সাইড থেকে আমরা একটা পোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। তো পোর্ট স্ট্র্যাটেজিতে এটা বের হয়ে আসছে যে এখন যদি আমরা এটা ভবিষ্যতে সাস্টেনেবল করতে চাই তাহলে রোডের উপর আমাদের 70%, রেলের উপর হলো 20% এবং হলো ইনল্যান্ড ওয়াটারে 10%, এই ধরনের একটা প্রপোর্শনে আমাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। এছাড়াও তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন ও বন্দরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন উপদেষ্টা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন স্থিতিশীলতা সম্ভব নয়, তাই অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী মনোনীত হওয়ায় তার সমর্থনে নেতাকর্মী সমর্থকদের গণমিছিলের আগে সমাবেশে তিনি এই দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। পরে মিছিল মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে কারণ বাজারে এসে শেষ হয়। দু একটি দল জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বানচাল করতে চায়, তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটি দলের কথা না বললেই নয়, যে দলটি এদেশের পতাকা চায়নি, আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চে আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের জামিন দেয় হাইকোর্ট। ওই দিন বিকেলে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার এই আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। গত 29 আগস্ট রাজধানী শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 8 জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সহ সবার বিরুদ্ধেই মামলাটা হইল সন্ত্রাস দমন আইন, অর্থাৎ ওইখানে বৈশা আমরা নাকি আমাদের এই লোকজন এরা এই সরকারকে উৎখাতের জন্য সন্ত্রাস করার চেষ্টা করছে এবং রাষ্ট্রীয় সম্পত্তি যে আইনগুলো দিছে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। হাইকোর্ট বলছে যে কোথায় কোন সম্পত্তি ধ্বংস করছে,
এটার উত্তর দিতে পারে না। এইটা তারা বললো যে ঠিক আছে, তাইলে আমাদের কোনো সো এখন তার মুক্তি পেতে বাধা নাই। হাইকোর্টের যে আদেশটা ছিল সেই আদেশটি বহাল রইল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে কীটনাশক উৎপাদন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এতে ৭,৫০০ কোটি টাকার কীটনাশক আমদানি নেমে আসবে ৪,০০০ কোটি টাকায়। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দাম কমবে ২০ থেকে ৩০%। অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম হওয়ায় রপ্তানিতেও যোগ করবে নতুন মাত্রা। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই উদ্যোগের ফলে দেশে শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়বে, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। কৃষিপণ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রযুক্তি ও ভালো জাতের বীজের পাশাপাশি ভূমিকা রাখছে সার ও কীটনাশক। কৃষিপণ্য উৎপাদনে মোট খরচের ২০% ব্যয়ই হয় কীটনাশকের পেছনে। সারের পাশাপাশি কীটনাশকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন বছরে আমদানির পরিমাণ ১ লাখ মেট্রিক টন। উচ্চ প্রযুক্তির ওষুধ শিল্প রপ্তানিতে এগিয়ে গেলেও অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির এই শিল্পটি আগাতে পারছিল না সরকারি নীতির কারণে। কারণ কীটনাশকের কাঁচামাল আমদানিতে শুল্কহার ৩০ থেকে ৫৮%, যেখানে প্রস্তুত কীটনাশক আমদানিতে শুল্ক মাত্র ৫%। তবে দীর্ঘদিন পর আমদানি নির্ভর নীতি পরিবর্তন করে কীটনাশক শিল্পকে ওষুধ শিল্পের মতো কর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই নীতি সহায়তার কারণে আমাদের এই আমদানিমুখী শিল্পটি এটা আপনার উৎপাদনমুখী এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে। আমদানি ব্যয় কমে যাবে প্রায় ৪,০০০ কোটি টাকার মতো। বর্তমানে ১০০টি জেনেরিক মলিকিউল বা উপাদানের ১০,০০০ ব্র্যান্ডের কীটনাশক আমদানি করা হয় বাংলাদেশে। ৫৫% বাজার দখলে রয়েছে ৭টি বহুজাতিক কোম্পানির। ৪১% বাজার দখল আমদানিকারকদের হাতে। দেশে কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার, এসিআই, স্কয়ার সহ মোট ২২টি। ২০টি জেনেরিক মলিকিউলের প্রায় ১৫০টি ব্র্যান্ডের কীটনাশক উৎপাদন করা হচ্ছে দেশে, যা বাংলাদেশের ৭,৫০০ কোটি টাকার বাজারে মাত্র ৪%। দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন এটার কস্ট অফ প্রোডাকশন অনেক কম। বিদেশ থেকে যখন আমদানি করা আসে, কীটনাশক বালাইনাশক আসে, তখন কৃষক পর্যায়ে গিয়ে প্রায় ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি হয়ে যায়। এদিকে বিশাল পরিমাণ আমদানি করা কীটনাশকের মান যাচাই করা কঠিন হওয়ায় ভেজাল ও নিম্নমানের পণ্য আমদানিরও অভিযোগ রয়েছে। দেশে উৎপাদন হলে মান নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যখন এই দেশে ১৫-২০টা কোম্পানি উৎপাদন করবে, উৎপাদনকারী কোম্পানির ল্যাবরেটরিতে এটা পরীক্ষা হবে, তারা কিন্তু খুব সহজেই এর মান নিয়ন্ত্রণ, এর উন্নত থেকে উন্নততরের দিকে যাবে। সরকারের নীতি পরিবর্তনের ফলে ইতিমধ্যে পাকিস্তান, ব্রাজিল, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কীটনাশক রপ্তানির সুযোগ তৈরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্রাজিলের অনেক বৃহত্তর কোম্পানি, পাকিস্তানের কোম্পানি এবং আফ্রিকার কয়েকটি দেশ, সেই সমস্ত দেশে আমাদের পণ্য ট্রায়াল শুরু হয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান, সরকারের এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পকে নয়, পুরো কৃষি খাতকে বদলে দেবে। উৎপাদনে গতি আসবে, ব্যয় কমবে কৃষকের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। বাংলাদেশের বোলিংয়ের শক্তি, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিংও ভালো করতে হবে। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। পরাগার মানের রিপোর্ট। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে নিয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। সম্প্রতি ব্যাটিং ব্যর্থতা বেশ ভোগাচ্ছে টাইগারদের। সেই ব্যর্থতা কাটাতে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হিসাবে নিয়োগও দিয়েছে বিসিবি। ফরম্যাট বদলে ব্যর্থতা থেকে বেরিয়ে আসার চেষ্টা নাজমুল হোসেন শান্তদের। খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন, টিভিতে খেলা দেখেছি, প্লেয়াররা সবাই এক্সাইটেড। বাট ভেরি ডিফিকাল্ট আসলে। উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপেরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপেরিয়েন্সটা আমাদের কাজে দিবে। 5.5 মাস পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ।
বিশ্ব ক্রিকেট আইরিশরা নবীন হলেও ঘরের মাঠে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টাইগাররা, এমনটাই মনে করেন শান্ত। আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই, অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট হ্যাঁ, টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু, সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে। সো আমি আশা করব যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে খেলতে পারবে। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আশা শান্তর, কারণ সামনে আরো অনেক টেস্ট ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ভালোর পথে হাঁটতে চান বাংলাদেশ দলের অধিনায়ক। টোটাল 16টা ম্যাচ আছে ফেব্রুয়ারি পর্যন্ত, লাস্ট ম্যাচ 2027-এ। এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে, একটা এভারেজ স্কোর, কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি, বা কতগুলো 100 আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি, এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকে। এদিকে টেস্ট ক্রিকেট আইরিশরা নবীন হলেও স্বাগতিকদের চ্যালেঞ্জে ফেলে দিতে প্রস্তুত অ্যান্ড্রু বালবার্নিরা। তাছাড়া গত 8 মাস ধরে টেস্টে অপরাজিত তারা। অবশ্য এর আগে দুই দলের একবারের মোকাবেলায় আইরিশদের 7 উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হয়ে যাবে, মির্জা ফখরুল। ধর্মকে ব্যবহার করে ভোট বানচালের চেষ্টা করছে একটি চক্র, অবিলম্বে তফসিল ঘোষণার দাবি। ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে যেতে হবে না, বললেন জামায়াতের আমির। সমাজের আবর্জনা পরিষ্কার করতে যুদ্ধ ঘোষণা। নির্বাচন পেছালে দায় নিতে হবে বিএনপি জামায়াতকে, বললেন এনসিপি নেতারা। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যুক্ত হলে আন্দোলনে হুঁশিয়ারি। এবং বাগেরহাটে 4টি সংসদীয় আসন নিয়ে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের। গাজীপুরের 5টি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।